হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি মরবিয়াস নিয়ে। এটি সনি স্পাইডারম্যান ইউনিভার্সের তৃতীয় মুক্তিপ্রাপ্ত মুভি। মানে ভবিষ্যতে সনি স্পাইডারম্যান ইউনিভার্সের যে কোনো মুভিতে আমরা মরবিয়াসকে দেখতে পারি। বেসিক্যালি এই মুভিতে মরবিয়াস একটি বিরল রক্তের রোগ থেকে নিজেকে নিরাময় করতে গিয়ে ভ্যাম্পায়ারে পরিণত হয়। মুভিটি রিলিজ হওয়ার আগে থেকেই ক্রিটিক্সদের কাছে খুবই সমালোচিত হয়েছে, যে কারণেই হয়তো বর্তমানে মুভিটির আইএমডিবি রেটিং 5.1 আউট অফ 10। তো আর বেশি কিছু ইন্ট্রোডাকশন না দিয়ে সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র ডক্টর মাইকেল মরবিয়াস একটি হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছায় একটি পাহাড়ি গুহার সামনে, যেখানে সে ওই গুহার সামনে একটি ডিভাইস রেখে তার হাত কেটে ওই গুহার দিকে এগিয়ে দেয়, যার ফলে ওই গুহার মধ্যে থাকা ভ্যাম্পায়ার বাদুররা তার রক্তের গন্ধ পেয়ে গুহার ভিতর থেকে তার দিকে আসতে শুরু করে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই 25 বছর আগের একটি ঘটনা, যেখানে আমরা 10 বছর বয়সী মরবিয়াসকে গ্রিসের একটি হসপিটালে পেশেন্ট হিসাবে দেখতে পাই। আসলে মরবিয়াস জন্ম থেকেই একটি বিরল রক্তের রোগে ভুগছে, মানে যে রোগের চিকিৎসা প্রায় নেই বললেই চলে। মুভিতে মরবিয়াসের বাবা মায়ের কোনো পরিচয় দেওয়া হয়নি। এখানে দেখানো হয়েছে এই হসপিটালের ডক্টর নিকোলাস তাকে দত্তক নিয়েছে আর সেই মরবিয়াসের চিকিৎসা করে। কিছুদিনের মধ্যেই দেখা যায় ডক্টর নিকোলাস মরবিয়াসের পাশের বেডে ঠিক তার মতোই একই রোগে আক্রান্ত একটি বাচ্চা লুসিয়ানকে নিয়ে আসে। এইবার যেহেতু তারা দুজনে একই রোগে আক্রান্ত, তাই খুব সহজেই তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। কারণ এই রোগে আক্রান্ত প্রায় সকলেই হ্যান্ডিক্যাপ হয়, আর তারা এও জানে যে তারা হয়তো আর বেশি দিন বাঁচবে না। এখানেই মরবিয়াস ভালোবেসে লুসিয়ানকে মিলো নামে ডাকতে শুরু করে। যাই হোক, এইভাবে একসাথে থাকতে থাকতে একদিন হঠাৎ করেই মিলো অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে মরবিয়াস নিজেই তার পাশে থাকা একটি ডিভাইস সারিয়ে মিলোকে সুস্থ করে তোলে। যে ঘটনা তাদের ডক্টর নিকোলাস জানার পর সে বুঝতে পারে মরবিয়াস সাধারণ বাচ্চার থেকে খুবই ইন্টেলিজেন্ট। এই কারণেই সে মরবিয়াসকে নিউ ইয়র্কের একটি মেডিকেল স্কুলে ভর্তি করিয়ে দেয়। এইবার এইখান থেকে সিন শিফট হয় 25 বছর পর, যেখানে আমরা দেখতে পাই মরবিয়াস বর্তমানে একজন বড় ডাক্তার হয়ে উঠেছে আর সে তার রিসার্চের সাহায্যে কৃত্রিম ব্লাড তৈরি করেছে, যা মানুষের শরীরে রক্তের বিকল্প হিসেবে কাজ করবে। আর এই কারণে এটাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু মরবিয়াস তা প্রত্যাখ্যান করে। পরবর্তী সিনে আমরা পরিচিত হই মরবিয়াসের রিসার্চ সেন্টারের সহকর্মী মার্টিন ব্যানক্রাফটের সাথে। যদিও মার্টিন শুধু তার সহকর্মী এটা বলা ভুল হবে, কারণ তার সাথে মরবিয়াসের একটি ক্লোজ রিলেশন রয়েছে। যাই হোক, এখানে আমরা জানতে পারি মরবিয়াস তার নিত্য নতুন রিসার্চের সাথে সাথে এটাও চেষ্টা করতে থাকে তার ওই বিরল রক্তের রোগ থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে। আর এরপরেই সে জানতে পারে তার রোগ থেকে সে একমাত্র মুক্তি পেতে পারে ভ্যাম্পায়ার বাদুরের সাহায্যে। আর তখনই সে ডিসিশন নেয় আজ থেকেই সে বাদুরের উপর রিসার্চ শুরু করবে। আর ঠিক এই টাইমেই সেই ঘটনা ঘটে যেটা আমরা এই মুভির একদম প্রথম সিনে দেখেছিলাম। মানে ডক্টর মরবিয়াস কোস্টারিকান ওই পাহাড়ি গুহা থেকে ভ্যাম্পায়ার বাদুর ধরার জন্য সেখানে উপস্থিত হয়েছিল, আর সেখান থেকেই সে কিছু বাদুর ধরে এনে তার রিসার্চ সেন্টারে একটি স্পেশাল জায়গায় বন্দি করে রেখেছে, যেখান থেকে সে একটি করে বাদুর নিয়ে তাদের উপরেই সে পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু তার গার্লফ্রেন্ড মার্টিন এটা দেখেই তাকে জানায় এটা একদম ইনলিগাল, এটা গভর্নমেন্ট জানতে পারলেই তোমার লাইসেন্স পুরোপুরি বাতিল করে দেবে। কিন্তু মরবিয়াস তাকে জানায় আমরা যদি সব সময় আইন মেনে কাজ করি তাহলে নতুন কোনো রোগের ওষুধ আমরা কোনোদিনই তৈরি করতে পারবো না, তাই কখনো কখনো সীমা অতিক্রম করতে হয়। এখানে মরবিয়াস তাকে জানায় বাদুরের রক্তের সাহায্যে সে একটি সিরাম তৈরি করেছে, যেটা মার্টিনের সামনে সে একটি ইঁদুরের উপর প্রয়োগ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইঁদুরটি নিস্তেজ হয়ে পড়ে। এই টাইমে মরবিয়াসের একটি পেশেন্ট অসুস্থ হয়ে পড়ায় সে তার ট্রিটমেন্টের জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু পরক্ষণেই তারা ওই রিসার্চ সেন্টারে এসে দেখতে পায় ইঁদুরটি পুরোপুরি আগের মতো ফিট। এর মানে তার তৈরি ওই সিরামটি কার্যকরী। কিন্তু হিউম্যান ট্রায়াল মানে মানুষের উপর এটা প্রয়োগ করলে কি হতে পারে এটা নিয়ে মরবিয়াস এখনো কিছুই জানে না। তাই মরবিয়াস ডিসিশন নেয় ওই সিরাম সে সর্বপ্রথম নিজের ওপরই প্রয়োগ করবে। আর এই মনস্থির করেই সে উপস্থিত হয় তার ছোটবেলার বন্ধু মিলোর কাছে, যেখানে আমরা দেখতে পাই সেই ডক্টর নিকোলাস এখনো মিলো ট্রিটমেন্ট করে। যাই হোক, মরবিয়াস তার বন্ধুর সাথে দেখা করেই তাকে জানায় তাদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় সে বের করে ফেলেছে, কিন্তু ফাইনাল এক্সপেরিমেন্ট তার এখনো বাকি, যেটা খুবই ঝুঁকিপূর্ণ হতে চলেছে। এবং সঙ্গে ওই এক্সপেরিমেন্ট আইনত অবৈধ, যে কারণের জন্যই তাকে ওই এক্সপেরিমেন্ট ফুলফিল করতে গেলে পুরোপুরি লুকিয়ে করতে হবে। আসলে সে তার বন্ধুকে জানাতে এসেছে কারণ মিলো একটি বড়লোক পরিবারের সন্তান, আর আজ পর্যন্ত মরবিয়াস যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছে তার খরচা সবই মিলো তাকে দিয়েছে। তাই এখন তার থেকে সাহায্য নিয়েই মরবিয়াস তার গার্লফ্রেন্ড মার্টিন এবং কিছু ভাড়াটে গুন্ডা সহ তার এক্সপেরিমেন্টের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উপস্থিত হয় আন্তর্জাতিক জলে থাকা একটি ভাড়া করা প্রাইভেট জাহাজে। কারণ সে জানে তার এক্সপেরিমেন্টে যে কোনো খারাপ কিছু সাইড এফেক্ট হতে পারে, তাই সে এই এক্সপেরিমেন্টের জন্য নির্জন একটি জায়গা বেছে নেয়। আর এরপরেই সে তার তৈরি ওই সিরাম নিয়ে মার্টিনকে জানায় ওটা তার উপর ইনজেক্ট করার জন্য।
এইবার মরবিয়াসের কথা মতো তার গার্লফ্রেন্ড তাকে ওই সিরাম ইনজেক্ট করার পরেই একটি বেডে বেঁধে দেয়, কিন্তু তার সন্দেহ একদম সঠিক ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই সিরাম তার রক্তের সাথে মিশে তাকে একটি জীবন্ত ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে। এইবার মরবিয়াস যে সমস্ত ভাড়াটিয়া গুন্ডাদের ভাড়া করে সেখানে নিয়ে গেছিল তার ওই কাজের জন্য, তারাই যখন সেখানে একটি ভ্যাম্পায়ারকে দেখে সঙ্গে সঙ্গেই তারা তার উপর গুলি চালায়। কিন্তু এই টাইমে মরবিয়াস যেহেতু একটি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, তাই তার ক্ষমতা এখন একটা সাধারণ মানুষের থেকে শত গুণ বৃদ্ধি পেয়েছে। তাই সে তার সুপার ফাস্ট গতি ইউজ করে ওই সব গুলি কাটিয়ে প্রত্যেকটি মেম্বারকে নিমেষেই হত্যা করে, এমনকি তাদের সকলের রক্ত চুষে খেয়ে নেয়। শুধুমাত্র মার্টিনকেই ছেড়ে দেয়, কারণ মার্টিন তার উপর আক্রমণ করতে যায়নি। সে প্রথমেই আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এইবার কিছু টাইম পর মরবিয়াস যখন তার নিজের হুঁশে ফিরে আসে, তখন সে চারিদিকে ওই সমস্ত ডেড বডি পড়ে থাকতে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে কিভাবে এটা হলো। তখনই সে সেখানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে তার এক্সপেরিমেন্টের ফলে সে একটি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল, আর তারপর সে নিজেই এদেরকে হত্যা করেছে। এইটা বুঝতে পেরেই মরবিয়াস সেখানে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে নিজে থেকেই পুলিশকে খবর দেয় ওই স্থানে এসে সবাইকে উদ্ধার করার জন্য, কারণ তার গার্লফ্রেন্ড গুরুতরভাবে আহত, তাকে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু এই খবর দেওয়ার পর সে নিজেই সেখান থেকে পালিয়ে যায়। এইবার পুলিশ এসে সেখানকার এই অবস্থা পরিদর্শন করে এবং সমস্ত ডেড বডি সেখান থেকে উদ্ধার করে মার্টিনকে হসপিটালে ভর্তি করে। পরবর্তী সিনে দেখা যায় মরবিয়াস নিউ ইয়র্কে ফিরে তার ল্যাবে উপস্থিত হয়ে বুঝতে পারে ওই এক্সপেরিমেন্টের ফলে তার মধ্যে অতি মানবীয় শক্তির উদয় হয়েছে। যেমন যে কোনো অল্প সাউন্ডের প্রতিধ্বনি সে খুব সহজেই শুনতে পাচ্ছে, তার মধ্যে সুপার ফাস্ট গতি এসেছে, আর সব থেকে বড় কথা, সে যে হ্যান্ডিক্যাপ ছিল, মানে তাকে যে ক্রাউচ নিয়ে হাঁটতে হতো, সেটা থেকে এখন সে পুরোপুরি মুক্তি পেয়েছে। মানে এখন সে পুরোপুরি নর্মালি হাঁটাচলা করতে পারছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় সে হঠাৎ করেই দুর্বল হয়ে পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে। মানে তার অতি মানবীয় ক্ষমতা সে ধীরে ধীরে হারাচ্ছে। এরপরেই সে বুঝতে পারে তার ওই রকম ফিট থাকতে গেলে তাকে মানুষের রক্ত পান করতে হবে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। মরবিয়াস কখনোই চায় না কাউকে হত্যা করে তার রক্ত পান করতে, তাই সে তার ল্যাবে থাকা তার তৈরি কৃত্রিম রক্ত পান করতে শুরু করে। কিন্তু সে লক্ষ্য করে ওই কৃত্রিম রক্ত পান করে মাত্র 6 ঘন্টায় সে ঠিক থাকতে পারছে। তারপরেই আবারও তার রক্ত চাই, না হলেই সে দুর্বল হয়ে পড়বে। কিন্তু এইভাবে কিছুদিন চলার পর সে দেখতে পায় 6 ঘন্টা টাইম কমতে কমতে এখন 4 ঘন্টায় এসে উপস্থিত হয়েছে। মানে 4 ঘন্টা পর পরই তাকে এখন রক্ত পান করতে হচ্ছে, না হলেই সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এর মানে ওই ট্রিটমেন্টের ফলে সে যে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, সেই কারণেই তাকে প্রায় প্রতিদিনই এখন মানুষের রক্ত পান করতে হবে, না হলেই প্রবলেম। কিন্তু আগেই বলেছি মরবিয়াস তো কখনোই চায় না সেই কোনো মানুষকে হত্যা করে তার রক্ত পান করুক। সেই কারণে সে চেষ্টা করতে শুরু করে কিভাবে এই অবস্থা থেকে সে নিজেকে মুক্ত করতে পারে। কিন্তু এই টাইমেই তার বন্ধু মিলো তার সাথে তার ল্যাবে দেখা করতে আসে, আর দেখতে পায় মরবিয়াস এখন পুরোপুরি সুস্থ। যেটা দেখে সেও মরবিয়াসকে বলে ওই এক্সপেরিমেন্ট তার উপর করতে, যাতে সেও মরবিয়াসের মতো সুস্থ হতে পারে। কিন্তু মরবিয়াস তাকে ওই সিরাম দিতে অস্বীকার করে, কারণ সে জানে ওই সিরাম নেওয়ার পর সেও ভ্যাম্পায়ারে পরিণত হবে। কিন্তু তার বন্ধু ভাবতে শুরু করে সে ইচ্ছা করেই তাকে ওই সিরাম দিচ্ছে না, তাই সে বারবার একই কথা বলতে থাকে, যে কারণে মরবিয়াস রেগে গিয়ে তার উপর চিৎকার করে ওঠে, যার ফলে মিলো সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই মরবিয়াস জানতে পারে তার হসপিটালের একজন নার্স মারা গেছে, আর অস্বাভাবিকভাবে তার মৃত্যুর কারণটাও সেই একই, মানে তার শরীর থেকেও কেউ সমস্ত রক্ত শুষে নিয়েছে। এটা দেখেই মরবিয়াস ভাবতে শুরু করে এর মধ্যেই সে হয়তো তার নিজের হুঁশ খুইয়ে ওই নার্সকে হত্যা করেছে। মানে তার পক্ষে এই রকম লোকালিটিতে থাকা যে কোনো মানুষের পক্ষে এখন ঝুঁকিপূর্ণ। তাই সে ওই ল্যাব থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে দুজন এফবিআই এজেন্ট সাইমন এবং আল, যারা জাহাজের ওই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছিল, তাদের সন্দেহ হয় এই হত্যাকাণ্ডের সাথে ডক্টর মরবিয়াস জড়িয়ে থাকতে পারে। আর এই কারণেই তারা এই টাইমে ওই হসপিটালে এসে উপস্থিত হয়। আর মরবিয়াস সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু ওই জিজ্ঞাসাবাদের মধ্যেই মরবিয়াস পুরোপুরি ফেঁসে যায়, মানে সে ঠিকঠাক তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। তখনই ওই অফিসার দুজন বুঝে যায় মরবিয়াস সবকিছুই জানে। যেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তারা মরবিয়াসকে অ্যারেস্ট করতে যায়। তখনই মরবিয়াস তার ভ্যাম্পায়ার ক্ষমতার সাহায্যে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার দুর্ভাগ্য শেষ পর্যন্ত সে ওই অফিসারদের হাতে ধরা পড়ে কারাগারে বন্দী হয়। এইবার সেখানে ওই অফিসারগুলি যখন তাদের তদন্ত ফুলফিল করার জন্য মরবিয়াসকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখনই মরবিয়াস নিজেকে কিছুটা দুর্বল অনুভব করে। মানে এই মুহূর্তে তার রক্ত পান করার টাইম হয়ে গেছে। যে কারণেই ওই অফিসারগুলিকে মরবিয়াস বলে যে ব্যাগ নিয়ে সে হসপিটাল থেকে বের হচ্ছিল ওই ব্যাগটি তার কাছে নিয়ে আসতে, না হলে কিছুক্ষণের মধ্যেই এখানে খারাপ কিছু ঘটবে। কিন্তু তারা তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় কারাগারে তার সাথে দেখা করতে আসে তার বন্ধু মিলো, যে সেখানে এসেই মরবিয়াসকে জানায় যা হোক করেই হোক সে তাকে এখান থেকে বের করবে। যাই হোক, এখানে তাদের কথা বলা শেষ হওয়ার পর যখন মিলো সেখান থেকে চলে যায়, মরবিয়াস দেখতে পায় মিলো তার জন্য একটি রক্তের প্যাকেট তার কাছে রেখে গেছে।
আর আরেকটি অবাক করার মতো ব্যাপার হলো মিলো একজন হ্যান্ডিক্যাপ, আর তার হাঁটাচলা করতে গেলে একটি লাঠি লাগে, যেটা সে মরবিয়াসের কাছে ফেলে বেরিয়ে গেছে। মানে এখন সে পুরোপুরি ঠিকঠাক ভাবে হাঁটাচলা করতে পারে। আর এটা দেখেই মরবিয়াস বুঝতে পেরে যায় তার বন্ধু কোনো না কোনো ভাবে ওই সিরাম নিজের ওপর প্রয়োগ করেছে, যে কারণে সে তার রোগ থেকে মুক্তি পেয়েছে। আর তার হসপিটালে যে নার্সটি মারা গিয়েছিল তাকে আর কেউ না মিলোই হত্যা করেছে। এমনকি এইভাবে সে নিজের পিপাসা মেটানোর জন্য আরো অনেক মানুষকে হত্যা করে তাদের রক্ত পান করতে থাকবে, কারণ মরবিয়াস জানে রক্ত ছাড়া তারা কিছুতেই থাকতে পারবে না। তাই মরবিয়াস থেকে আটকানোর জন্য তার ভ্যাম্পায়ার পাওয়ার ইউজ করে ওই জেল থেকে পালিয়ে সোজা গিয়ে উপস্থিত হয় মিলোর সামনে, যেখানে মিলো তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে। মানে সে যে বিভিন্ন মানুষকে মেরে তাদের রক্ত পান করছে এটা সে মরবিয়াসের সামনে স্বীকার করে, কিন্তু এর জন্য তার মধ্যে কোনো অনুতাপই নেই। সে মনে করে সে যেটা করছে ঠিকই করছে। এমনকি উল্টে সে মরবিয়াসকেই জানায় আমাদের দুজনের কাছে এমন পাওয়ার আছে যে আমরা যা কিছু তাই করতে পারি, কেউ আমাদের কোনো দিনই আটকাতে পারবে না, চলো আমরা একসাথে মিলে এই ক্ষমতা উপভোগ করি। কিন্তু মরবিয়াস তার কথায় রাজি না হলে মিলো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে মরবিয়াস তাকে ধাওয়া করে, আর এখানেই শুরু হয় দুজনের মধ্যে বিক্ষিপ্ত একটি লড়াই। এই লড়াইয়ের মাঝেই সেখানে পুলিশ এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিলো ওই পুলিশদের উপরেও আক্রমণ করে। আর দেখে মনে হয় তার ক্ষমতা সে খুবই আনন্দের সহিত উপভোগ করছে, যেটা দেখে মরবিয়াস বুঝতে পারে এইভাবে তাকে আটকানো কখনোই সম্ভব না। তাই সেই মুহূর্তেই মরবিয়াস সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মরবিয়াস দেখা করে তার গার্লফ্রেন্ড মার্টিনের সাথে, আর তাকে মিলোর বর্তমান অবস্থার কথা জানিয়ে তাকে বলে মিলোকে থামাতে গেলে ওই সিরামের একটি অ্যান্টিডোট বানাতে হবে, না হলে সে একের পর এক এইভাবেই সাধারণ মানুষকে হত্যা করতে থাকবে, আর এই কাজে তার হেল্প চাই। ফলে মার্টিনও তাকে এই কাজে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মরবিয়াস নকল টাকা ছাপানোর একটি ল্যাবরেটরিতে উপস্থিত হয়ে সেখানকার প্রত্যেককে ভয় দেখিয়ে বাইরে বের করে দিয়ে সেখানকার কিছু যন্ত্রপাতি ইউজ করে তৈরি করে ফেলে ওই সিরামের অ্যান্টিডোট। অন্যদিকে মিলো এখন আরো নিষ্ঠুর হয়ে উঠেছিল, কারণ সে একের পর এক মানুষকে মেরে তাদের রক্ত পান করে আগের থেকে এখন অনেক শক্তিশালী, আর সেই ক্ষমতা সে আনন্দের সহিত উপভোগ করছে। এইভাবেই একদিন মিলোর সাথে নাইট ক্লাবে একটি ছেলের ঝামেলা হওয়ায় সে তাকেও হত্যা করে। যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই অফিসার, মানে যারা এই বিষয়ের উপর প্রথম থেকেই তদন্ত করছিল, তারা বুঝতে পারে ওই ব্যক্তিকে মরবিয়াস হত্যা করেনি, এটা অন্য কেউ। তাই তারা ভাবতে শুরু করে মরবিয়াসের থেকে তার ভ্যাম্পায়ারিজম চারিদিকে ছড়িয়ে পড়ছে, যে কারণে তারা ওই ঘটনা মিডিয়াতে প্রকাশ করে। আর ওই নিউজ দেখেই ডক্টর নিকোলাস, মানে যে ডক্টর তাদের দুজনকে প্রথম থেকেই ট্রিটমেন্ট করতো, সে মিলোকে চিনতে পারে এবং সে মিলোর কাছে উপস্থিত হয়েই তাকে এই সব কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করে। কিন্তু মিলো তার ডক্টরের কথা একটু অন্যভাবে নেয়, মানে তার মনে হয় ডক্টর নিকোলাস সব সময় মরবিয়াসের হয়ে কথা বলে। এই কারণেই সে রাগান্বিত হয়ে ডক্টর নিকোলাসকেও আঘাত করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এইবার আহত নিকোলাস মরবিয়াসকে কল করে তাকে এই ঘটনার কথা জানানোয় মরবিয়াস সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু তার সামনেই ডক্টর নিকোলাস মারা যায়। এইবার এই সুযোগেই মিলো মার্টিনকে আক্রমণ করে, যেটা বুঝতে পেরেই মরবিয়াস সঙ্গে সঙ্গে মার্টিনের কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ মিলো মার্টিনকে আঘাত করায় সে আধমরা অবস্থায় সেখানে পড়ে আছে। এইবার মরবিয়াস সেখানে উপস্থিত হওয়ার পর তার কোলে থাকা অবস্থাতেই মার্টিন মারা যায়, যেটা দেখে মরবিয়াস রাগে দিক বিদিক শূন্য হয়ে মার্টিনেরই রক্ত পান করে, কারণ এই টাইমে সে উইক হতে শুরু করেছে, মানে তার এখন রক্তের দরকার, আর বর্তমানে তার কাছে কোনো সিনথেটিক ব্লাড নেই। যাই হোক, মার্টিনের রক্ত পান করার পর শুরু হয় দুই ভ্যাম্পায়ারের মধ্যে লড়াই। কিন্তু মিলো যেহেতু এতদিন ধরে মানুষের রক্ত পান করে আসছে, আর বিপরীতে মরবিয়াস কৃত্রিম রক্ত পান করে আসছে, তাই মরবিয়াসের থেকে মিলোর ক্ষমতা অনেক বেশি। সেই কারণেই মরবিয়াস কিছুতেই তার ওই অ্যান্টিডোট মিলোর উপর ইনজেক্ট করতে পারছিল না। এইবার শেষমেশ মরবিয়াস যখন তার সাথে কিছুতেই পেরে উঠছে না, তখনই তার মনে পড়ে সে তার ক্ষমতার সাহায্যে বাদুরদেরও কন্ট্রোল করতে পারে। আর এটা মনে পড়ার সঙ্গে সঙ্গেই এক চিৎকারে সে তার বাদুর বাহিনীকে সেখানে ডেকে আনে, আর মিলোকে ওই বাদুর বাহিনীর সাহায্যে চারিদিক থেকে ঘিরে সেই সুযোগে ওই অ্যান্টিডোটটি তার উপর ইনজেক্ট করে দেয়, যার ফলে সে ভ্যাম্পায়ার থেকে নর্মাল মানুষে রূপান্তরিত হলেও দুর্ভাগ্যবশত ওই অ্যান্টিডোট দেওয়ার ফলে মিলো সেখানেই প্রাণ হারায়। ইতিমধ্যে সেখানে পুলিশ ফোর্স উপস্থিত হয়, মরবিয়াস তার বাদুর বাহিনীর সাহায্যে সেখান থেকে উড়ে যায়। অন্যদিকে মার্টিন, মানে যাকে আমরা কিছুক্ষণ আগেই ভেবেছিলাম মারা গেছে, সেও অলরেডি একটি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আসলে মরবিয়াস যখন তার রক্ত পান করছিল, তখন মরবিয়াসেরই একটি রক্তের ফোঁটা মার্টিন খেয়ে ফেলেছিল, যে কারণে সে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। মিড ক্রেডিট সিনে আমরা আকাশে সেই রকম সিন দেখতে পাই, যেটা আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমে দেখেছিলাম। আর এর মাধ্যমেই অ্যাড্রিয়ান টুমস, মানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে স্পাইডারম্যান হোমকামিং মুভিতে যাকে আমরা ভিলেন হিসেবে দেখে এসেছি, সে তার ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে জেলে এসে উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করে একটি খালি জেলে এসে উপস্থিত হওয়ায় গভর্নমেন্ট তাকে বেকসুর খালাস করে দেয়, কারণ এই ইউনিভার্সে তো সে কোনো দোষই করেনি। এইবার পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মরবিয়াস একটি গাড়ি নিয়ে কোথাও যাওয়ার টাইমে তার সামনে এসে উপস্থিত হয় ভালচার স্যুট পরিহিত অ্যাড্রিয়ান টুমস।
মানে এই ইউনিভার্সেও সে তার ওই স্যুট বানিয়ে ফেলেছে, আর মরবিয়াসের সামনে উপস্থিত হয়েই সে তাকে জানায় ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য। আমি আমার ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে উপস্থিত হয়েছি হয়তো স্পাইডারম্যানের জন্য, কিন্তু আমি চাই আমরা একত্রিত হয়ে একটি টিম বানাই যাতে ভালো কিছু করা যায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও আরো